কোনো কারণে যদি অধ্যাপক ইউনূস বিরক্ত হয়ে পদত্যাগ করেই বসেন, এই দায় বিএনপিকে নিতে হবে, এবং বিএনপির জন্য এটি খুব শোককর হবে তা না। 15-16 বছর শ্বাস ফেলতে পারোনি তোমরা, আবার পারবে না, আমৃত্যু শ্বাস ফেলতে পারবে না, এমন ব্যবস্থা হবে যে তোমরা কিচ্ছু করতে পারবে না, চেয়ে চেয়ে দেখবে, শুধু আফসোস করবে। অধ্যাপক ইউনূসকে কিছুদিন সহ্য করলে এমন কিছু মহাভারত অশুদ্ধ হবে না, সহ্য করাই যায় তাকে। তার এমন কোনো ক্ষমতার লোভ আছে আমরা মনে করি না। তিনি 5 বছর 10 বছর এখানে থাকতে আসেননি, তার এটা ফিল্ড না। তার করবার মতো অনেক কিছু আছে। তোমাদের মতো যারা নাই কাজ তো খই ভাজ, তোমরা তো খই ভাজছো এখন। তিনি খই ভাজার লোক না, তার কাজের কোনো অভাব নেই। সারা বিশ্ব তাকে ডাকে, সারা বিশ্ব, পৃথিবীর প্রত্যেকটি দেশ তাকে এনগেজ করতে চায়, সরকারগুলো তাকে এনগেজ করতে চায়, তার পরামর্শ চায়, বিশ্ববিদ্যালয়গুলো তাকে চায়, তার একটা বক্তৃতা শুনতে চায়। তার এক বক্তৃতা শুনলে কোটি টাকা তাকে দিয়ে দেয় একটা বক্তৃতার জন্য। বই থেকে তার রয়্যালটি আসে কোটি কোটি টাকা। বাংলাদেশের টাকা খাওয়ার তার দরকার হয় না, তোমাদের দরকার হতে পারে। তোমরা আগে খেয়ে প্রমাণ রেখেছ, এবং 16 বছর খেতে না পেরে এখন অধৈর্য হয়ে উঠেছ। সো নিজেদেরকে ডক্টর ইউনূসের সঙ্গে মিলালে চলবে না, উনি ভিন্ন ব্যক্তি। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসাইন, যিনি মেয়র হতে চলেছেন, উচ্চ আদালতের রায় পেয়েছেন অতি সম্প্রতি অনেক কাঠখড় পুড়িয়ে, এবং যাকে কেন্দ্র করে গত 9-10 দিন নগর ভবন কেন্দ্রিক ঢাকার এই নির্দিষ্ট এলাকাটি একটি অচল অবস্থায় পরিণত হয়েছিল। সেখানে লোকজনের ভোগান্তি উচ্চ মাত্রায় হয়েছিল, এবং সেবা প্রত্যাশীরা নগর ভবনে কোনো সেবা পাচ্ছিলেন না। 9-10 দিন ধরে প্রায় বিষয়টি চলছিল। তো সেই ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আজ সন্ধ্যায় তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটি পোস্ট দিয়েছিলেন, আর সেই পোস্টে তিনি 3 জন উপদেষ্টার পদত্যাগ দাবি করেছিলেন। সেই উপদেষ্টা 3 জন হলেন ছাত্র উপদেষ্টা 2 জন, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম। আর জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা যিনি আছেন, যিনি আগে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ছিলেন, পরবর্তীতে অতিরিক্ত দায়িত্ব পেয়েছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে, ডক্টর খলিলুর রহমান, তারও পদত্যাগ দাবি করেছেন এবং অব্যাহতি দাবি করেছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তো তার ফেসবুক পোস্টে বাংলা এবং ইংরেজি মিলিয়ে তিনি সেই পোস্টটি দিয়েছিলেন, আমি একটু পড়ছি সেখান থেকে। 3 non-neutral and dangerous advisors must resign immediately or sign a bond they will not contest in the next election. It's non-negotiable. National Security Advisor must be questioned to extract more information about any potential threat to our beloved motherland Bangladesh. অনিরপেক্ষ, যারা নিরপেক্ষতা বজায় রাখতে পারেনি, এরকম ভাবে বলা হয়েছে কথাটি। নন নিউট্রাল অ্যান্ড ডেঞ্জারাস অ্যাডভাইজার্স, অ্যাডভাইজারদের বিপজ্জনক বলে উল্লেখ করেছেন ইশরাক হোসাইন, এবং অনিরপেক্ষ বা নিরপেক্ষতা হারানো বা নিরপেক্ষতা রাখতে পারেনি এরকম বলে সম্বোধন করেছেন। তাদেরকে ইমিডিয়েটলি পদত্যাগ করতে বলেছেন, না হলে একটি বন্ডে সাইন করতে বলেছেন, যেখানে তারা মুচলেখা দেবেন যে তারা ভবিষ্যতে নির্বাচনে অংশগ্রহণ করবে না। এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার যিনি আছেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, তার বিষয়ে বলেছেন হি মাস্ট বি কোয়েশ্চনড, তাকে অবশ্যই জিজ্ঞাসাবাদ করতে হবে, টু এক্সট্রাক্ট মোর ইনফরমেশন অ্যাবাউট এনি পটেনশিয়াল থ্রেট। তিনি আমাদের দেশের জন্য ইতিমধ্যেই কোনো সম্ভাব্য হুমকির কারণ হয়েছেন কিনা, কোনো তথ্য পাচার করেছেন কিনা, কোথাও কোনো ঝামেলা করেছেন না, এই বিষয়ে তথ্য আদায় করবার জন্যে তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত ডক্টর খলিলুর রহমানকে। এই হলো ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের দাবি। তার ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি সেই দাবিটি আজ করেছেন। তো হ্যাঁ, তার এই দাবিটিকে আমি শিশুতোষ বলছিলাম, শিশুতোষ দাবি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের। ইশরাক হোসেনের বয়স অত বেশি হয়নি, সিনিয়র কোনো লিডার না বিএনপির, একজন তরুণ নেতা ইশরাক হোসেন। তো তিনি এই দাবিটি করেছেন। তো আসলে কেউ কেউ হয়তো ভাবতে পারেন ইশরাক হোসেন এই দাবি করেছে তো কি আসে যায়, তাকে পাত্তা না দিলেই তো হলো। বিষয়টি সেখানেই থেমে থাকেনি আসলে। গত বৃহস্পতিবার, প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে। গত বৃহস্পতিবার যেটি হয়েছিল, একটি সংবাদ সম্মেলনে বিএনপির মূল দল থেকে দাবি করা হয়েছিল একই দাবি। এই 2 জন ছাত্র উপদেষ্টা এবং জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের পদত্যাগ বা অব্যাহতি দাবি করা হয়েছিল গত বৃহস্পতিবারেও। এবং আজও যখন অধ্যাপক ইউনূসের পদত্যাগকে কেন্দ্র করে যে ঝামেলা চলছিল বৃহস্পতিবার থেকে, আশঙ্কা, উৎকণ্ঠা, যেসব দ্বিধা দ্বন্দ্ব চলছিল, তারই প্রেক্ষিতে আজ সন্ধ্যায়
সিরিজ মিটিং হয়েছিল প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর, বিশেষভাবে বিএনপি, জামায়াত, এনসিপি, এই 3টি দলের। তো বিএনপি নেতৃবৃন্দ 4 সদস্য বিশিষ্ট একটি দল, প্রতিনিধি দল, সেই আলোচনায় অংশগ্রহণ করেছিলেন অধ্যাপক ইউনূসের সঙ্গে যমুনায় তার কার্যালয়ে। সেখানে নেতৃত্ব দিচ্ছিলেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বিএনপির, আর এই সঙ্গে ছিলেন সালাউদ্দিন আহমেদ, তারপর ডক্টর আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, এরা ছিলেন, এই 4 জন ছিলেন। তো সেখানে ডক্টর খন্দকার মোশাররফ হোসেনই কথা বলছিলেন, পুরো টিমকে নেতৃত্ব দিচ্ছিলেন। আর সেখান থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের কিছু কথা জানিয়েছিলেন, কিছু তথ্য। আর সেই তথ্যেও আমরা জানতে পারি যে লিখিতভাবে এই 3 জন উপদেষ্টার পদত্যাগের বিষয়টি আবারও জানানো হয়েছে প্রধান উপদেষ্টাকে, এবং লিখিতভাবে পেশ করা হয়েছে এই বিষয়টি। তো এখন বোঝা গেল যে তারা আদা জল খেয়ে নেমেছে, 3 উপদেষ্টার পদত্যাগ তারা করিয়েই ছাড়বে, এবং এটি করতেই হবে। তো এখন প্রিয় দর্শক, আপনাদের ইতিমধ্যে জানা আছে বা জেনেছি আমরা বিভিন্ন মাধ্যমে যে ইশরাকের মেয়র হওয়া কেন্দ্রিক যে আন্দোলন চলছিল নগর ভবনকে ঘিরে, সেখানে ইশরাক কমপ্লেন করছিলেন যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কারণে তার মেয়র হিসেবে শপথ গ্রহণ হচ্ছিল না ঠিকমতো। আসিফ মাহমুদ বাধাগ্রস্ত করছিলেন পুরো প্রক্রিয়াকে। তো এইটি তার স্পেকুলেশনস, কারণ অফিসিয়ালি আমরা এরকম কিছু কোনো জায়গা থেকে জানতে পারিনি। মূল বিষয়টি ছিল নির্বাচনী ট্রাইব্যুনাল যখন তার পক্ষে রায় দিয়েছিল যে ফজলিনুর তাপসের নির্বাচিত হওয়ার বিষয়টি ছিল ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জালিয়াতি, জোট চুরি হয়েছিল, ভোট চুরি, সো তার নির্বাচিত হওয়ার বিষয়টি ঠিক ছিল না। পক্ষান্তরে ভোট বেশি পেয়েছিলেন ইশরাক, তাই ইশরাকের পক্ষে রায় দেওয়া হয়েছিল। কিন্তু পরক্ষণেই একজন সুপ্রিম কোর্ট আইনজীবী মামুনুর রশিদ তিনি রিট করে দিয়েছিলেন উচ্চ আদালতে। আর তার সেই রিটটি ছিল এরকম যে ট্রাইব্যুনালের রায় ঠিক ছিল না, ইশরাকের পক্ষে যে শপথ নেবার জন্য বা শপথ করাবার জন্য তাকে যে রায় হয়েছিল সেখানে কিছু আইনগত ঝামেলা বা ফাঁক ফোকর ছিল, কিছু লুপ হোলস ছিল, এইসব কারণে সেই সুপ্রিম কোর্ট অ্যাডভোকেট মামলা করে দিয়েছিলেন রিট। তো সেই রিটের ফলাফলের অপেক্ষায় থাকতে হয়েছিল সরকারকে, আর এই অপেক্ষাটি বিএনপি বা ইশরাক তারা করতে পারেনি। ফলে তারা দাবি করছিল তাৎক্ষণিকভাবে শপথ করিয়ে দেওয়া হোক, বাট রিট বিবেচনায় থাকা অবস্থায় তো সেটি করা সম্ভব ছিল না। এটি হলো অফিসিয়াল ভার্সন, যদিও স্পেকুলেশনস এবং ইশরাকের অভিযোগ ছিল যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার শপথ গ্রহণকে দীর্ঘায়িত, বিলম্বিত কিংবা অসম্ভব করে তুলছিল, এরকম একটি বিষয় ছিল সেখানে। তো এনিওয়ে, তো সেই কারণে হয়তো ইশরাক এরকম একটি দাবি করছিলেন যে উপজেলা উপদেষ্টা আসিফ মাহমুদকে পদত্যাগ করতে হবে। আর মাহফুজ আলমের বিষয়টি পরিষ্কার করা যায়নি, কি হয়েছিল, কেন তার পদত্যাগ চাচ্ছেন। তো এখানে মূল কথা হলো এই 2 জন উপদেষ্টা কিন্তু জাস্ট অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাই নন, তারা আসলে এই অন্তর্বর্তীকালীন সরকার ফরমেশনের সময়ের অগ্রদূত, পথিকৃৎ, তারাই সামনে ছিলেন। আমরা কোনো ইশরাককে দেখিনি, তখনও ইশরাকের ছবিও কোথাও দেখা যায়নি। এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ারাই ছিলেন, মাহফুজরা ছিলেন, নাহিদ ইসলাম ছিলেন, এরাই ছিলেন তখন, অন্যদের আমরা চোখেও দেখিনি তখন। আর তারাই ছিলেন প্রাণ পুরুষ জুলাই অভ্যুত্থানের। তারা কি পরিমাণ অত্যাচার সহ্য করেছিলেন, নাহিদ ইসলামের সেই কাল সেরে পড়ার শরীর আমাদের চোখে এখনো ভাসে, ডিবি তাকে মেরে যে অবস্থা করেছিল। সো তারা পিস্তলের সামনে, রিভলভারের সামনে, বন্দুকের মুখে বুকটা পেতে দিয়েছিলেন এই ছেলেরাই, এই অন্তর্বর্তীকালীন সরকারের এই ছাত্র উপদেষ্টারা। তো আজ তাদের পদত্যাগ চাওয়া হচ্ছে সেই ছেলেদের, যাদের কারণে বিএনপি জীবন ফিরে পেয়েছে। বিএনপি হয়ে পড়েছিল জীবন মৃত। 15-16 বছরে হাসিনা বিএনপিকে শেষ করে ফেলেছিল। মাঝে মাঝে আমারও আফসোস হতো যে দলটা এভাবে শেষ হয়ে গেল, আওয়ামী লীগ হাসিনা সাকসেসফুলি দলটিকে এবং মানুষগুলোকেও শেষ করে দিতে পারলো, আফসোস হতো মাঝে মধ্যে। লোকের সঙ্গে কথা বলতাম যারা বিএনপি করেন, অবশ্য অনেককেই পাইনি, তারা পালিয়েই থাকতে হয়েছে অন্যের বাড়িতে, অন্য জেলায়, দুর্বিষহ ছিল তাদের জীবন। আর হাসিনা এগুলো সব সম্ভব করেছিল, বিপরীতে তারা কিচ্ছু করতে পারেনি। নির্যাতিত হওয়া ছাড়া, অত্যাচারিত হওয়া ছাড়া, হাসিনার কাছে নিজেদের ভাগ্য সঁপে দেওয়া ছাড়া তারা আর কিচ্ছু করতে পারেনি। 15-16 বছরে কোনো কার্যকর আন্দোলন তারা গড়ে তুলতে পারেনি। তারা একটি বালির ট্রাক তাদের খালেদা জিয়ার বাড়ির সামনে থেকে সরাতে পারেনি বিএনপি নেতাকর্মীরা। সো এই আন্দোলনই তারা করেছিল 15-16 বছর। আর কিছুই যখন হচ্ছিল না, আমরা যখন হতাশ ছিলাম, আমরা যখন সৃষ্টিকর্তার আদালতে বিচার দিচ্ছিলাম যে ঐশ্বরিক কিছু হয়ে যাক, নাহলে তো হাসিনা কোনোদিন সরবে না, আমাদের এই দামাল ছেলেরা, এই ছাত্র উপদেষ্টারা এবং তাদের সঙ্গীরা, যারা এখন অনেকে এনসিপিতে আছেন,
যারা এখনো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মেম্বার। তো জাতীয় নাগরিক কমিটিতে অনেকে আছেন। তো এই দামাল ছেলেরাই কিন্তু আমাদের সেই আন্দোলনের বিজয় ছিনিয়ে এনেছিল সেদিন, সেই 5 আগস্ট। বিএনপি ছিনিয়ে আনেনি। হ্যাঁ, বিএনপি ছিল কোথায়? পেছনে পেছনে বুক পেতে দিয়েছিল বন্দুকের মুখে দামাল ছেলেদের, যাদের কথা বলছিলাম, ছাত্র উপদেষ্টাদের। বিএনপি যদি কোথাও থেকেও থাকে, তারা হয়তো বা লুকিয়েছিল, আমরা দেখিনি আর কি। পেছনে ছিল, পেছনে থাকলে তো দেখা যায় না ঠিকভাবে। কারণ সেই একই তো লোক যারা পরবর্তীতে অনেকবার বলেছিল সাংবাদিকদের কাছেও যে আমরা বন্দুকের ভয়ে, পিস্তলের ভয়ে, জীবনের ভয়ে দাঁড়াতে পারিনি পুলিশের সামনে, র্যাবের সামনে, বিজিবির সামনে, হাসিনার আমরা দাঁড়াতে পারিনি। তো সেই বীর পুরুষেরাই নাকি সামনে ছিল এই আন্দোলনের। এইসব কথাও আজকাল বলে বেড়াচ্ছে বিভিন্ন সময়ে, লজ্জার মাথা খেয়ে, যদিও তাদের আমরা কোথাও দেখিনি। হ্যাঁ, আমি আগেই বলেছি থেকে থাকতে পারেন, পেছনে দেখা যায়নি, কিংবা বোরখা পরে। তো সেই বিএনপি এখন সেই জুলাই অভ্যুত্থানের ফল নিজের ঘরে তুলবার চেষ্টা করছে অনেকদিন থেকে, অনেক মাস থেকে। কথায় কথায় বলছে আমরা এটা করেছি, আমরা সেটা করেছি, আমরা 15 বছর নির্যাতন সহ্য করেছি। হ্যাঁ, তোমরা 15 বছর নির্যাতন সহ্য করেছো কারণ তোমরা অযোগ্য ছিলে, তোমরা যথেষ্ট প্রতিবাদ করতে পারোনি, যথেষ্ট শক্তি সঞ্চয় করতে পারোনি, কিছুই করতে পারোনি হাসিনার বিরুদ্ধে, তাই তোমরা নির্যাতিত হয়েছে। তা আমাদের কি করবার আছে? নন পলিটিক্যাল লোক হিসাবে আমাদের কি করবার আছে? তোমাদের অযোগ্যতার কারণে তোমরা নির্যাতিত হয়েছো, তোমরা কিছুই করতে পারোনি, প্রতিরোধ গড়ে তুলতে পারোনি, তাই হয়েছো। এই কথা বারবার বলা লজ্জারও বটে। আর যারা তোমাদের বিজয় ছিনিয়ে এনে দিল, যারা শ্বাস ফেলতে দিল তোমাদের, যারা তোমাদের দ্বিতীয়বার জন্ম দিল, পুনর্জন্ম যাদের কারণে তোমাদের হলো, আজ তোমরা চাইছো তারা পদত্যাগ করুক। জোর দাবি, লিখিত দাবি, দফায় দফায় দাবি। ছি 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 ছি। আমার আগের ভিডিওতেও ছি ছি বলেছিলাম, দুনিয়ার কোনো ছি যথেষ্ট না তোমাদের জন্য। সমস্ত ছি একসঙ্গে জুড়ে দিলে যথেষ্ট না। তোমাদের এই বেইমানি, তোমাদের এই মুনাফিকি, তোমাদের এই স্বার্থপরতা, তোমরা ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ চাচ্ছ। ছি ছি ছি, লজ্জা। আর ডক্টর খলিলুর রহমানের কথা যদি বলি, কি করেছে ডক্টর খলিলুর রহমান যে তাকে পদত্যাগ করতে হবে? হ্যাঁ, বন্দর নিয়ে তিনি হয়তো কিছু কথা বলেছেন, রাখাইনকে মানবিক করিডোর না, হিউম্যান প্যাসেজ, ওটা দেওয়ার ব্যাপারে কথা বলেছেন। যদিও তথ্য উপদেষ্টা ভুল করে মানবিক করিডোর বলে ফেলেছিলেন, হিউম্যান করিডোর। বিষয়টি ওটা ছিল না, কোনো করিডোর নিয়ে কথা হচ্ছিল না। এই আমাদের উপদেষ্টা বারবার বলছিলেন, নিরাপত্তা উপদেষ্টা, যে এটি হিউম্যান প্যাসেজ, করিডোরের কথা হয়নি বা করিডোরের বিষয়ে আমরা ভাবছি না। অনেকবার তারা পরিষ্কার করেছেন এবং বলেছিল যে এটা নিয়ে আমরা ফার্দার কথাবার্তা বলছি না, একবার আলোচনা হয়েছিল। আর যদি সেটি হতে হয়, করিডোর যদি হতে হয়, তিনি খুব চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন, সেখানে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের ইনভলভমেন্ট লাগবে। আর 5টি সদস্য রাষ্ট্র আছে যাদের ভিটো পাওয়ার আছে, তারা কেউ না কেউ ভিটো দিয়ে দেবে। মায়ানমারের বিরুদ্ধে তারা, এটি মায়ানমারের বিরুদ্ধেই হতো, এই রাখাইনকে করিডোর দেওয়া যদি দেওয়া যেত বা দিতে হতো, তাহলে মায়ানমারের বিরুদ্ধে গিয়ে চায়না বা রাশিয়া ভিটো দিত না, এটি সম্ভব না। তারা ভিটো দিত, বাংলাদেশ চাইলেও হয়তো এটি বাস্তবায়ন করা যেত না। আর তারা চায়নি সেভাবে এই বিষয়টি। জাতিসংঘে প্রথম কথাটি তুলেছিল, উপদেষ্টাদের মধ্যে আলোচনা হয়েছিল 2-1 দফা, এই হয়েছিল বিষয়টি। আর বাকিরা ফুলিয়ে ফাঁপিয়ে, বুঝে না বুঝে ঘোলা পানিতে মাছ শিকার করবার চেষ্টা করেছে। এবং সবচেয়ে বেশি এই চেষ্টা করেছে বিএনপি। তাদের দেশপ্রেম প্রমাণ করবার চেষ্টা করেছিল, তারা খুব দেশপ্রেমিক, সেটি প্রমাণ করবার জন্য তারা উঠে পড়ে লেগেছিল। আর ইউনিশ সরকারকে তুলাধুলা করছিল যে ইউনিশ সরকার বিদেশি স্বার্থ বাস্তবায়ন করছেন, কারো এজেন্ডা বাস্তবায়ন করছেন, কারো ইচ্ছে পূরণ করছেন। এরকম ছিল না বিষয়টি। পুরো বিষয়টাই ধাপ্পাবাজি ছিল। বিএনপি এবং অন্যান্য যারাই এই বিষয়ে উচ্চকণ্ঠ হয়েছে অতিমাত্রায়, এটি ধাপ্পাবাজি ছিল তাদের পক্ষ থেকে, রাজনৈতিক স্টান্টবাজি ছিল, আর কিছুই ছিল না। আর বন্দরের কথা যদি বলি, বন্দর কোনো বিদেশি দক্ষ কোম্পানিকে দিয়ে দিলে ব্যবস্থাপনার জন্য কি ক্ষতি আছে তাতে? পাশের দেশ ভারতও তো দিয়েছে তাদের বেশ কয়েকটি বন্দর। বিদেশি অনেক সংস্থা, অনেক বন্দর ম্যানেজমেন্ট অথরিটি তাদের সেই বন্দরগুলোকে নিয়ন্ত্রণ করছে, ম্যানেজ করছে। মালিকানা তো দিয়ে দেয়নি, ম্যানেজমেন্ট দিয়ে দেওয়া হয়েছে। পৃথিবীর বহু দেশে, অন্য দেশের অনেক কোম্পানি তাদের স্থানীয় বিষয়, অভ্যন্তরীণ বিষয় ম্যানেজ করে। এই রীতি এখন থেকে না, যুগ যুগ ধরে পৃথিবীতে চলমান আছে। সো বন্দর ব্যবস্থাপনার কথা বলা হচ্ছিল। তো চোর ডাকাতদের কাছে দিয়ে আমরা নিশ্চিন্তে থাকবো? চিটাগং কেন্দ্রিক কিছু দুর্বৃত্ত এই বিষয়ে বড় বড় কথা বলছে, কারণ পোর্ট বিদেশি কোম্পানিকে না দিলে তাদের সুবিধা। তারা লুটিপুটি খেয়েছে আজীবন এই পোর্টকে। এক আওয়ামী গুন্ডা ছিল মহিউদ্দিন, একটু পর পর বলতো, একটু কিছু হলেই বলতো অচল করে দিব পোর্টকে, এটা করবো সেটা করবো। সো শ্রমিকদের নিয়ে, শ্রমিকদের ভুল বুঝিয়ে সেখানে সিন্ডিকেট তৈরি করে যুগের পর যুগ সে মহিউদ্দিন পোর্টের সুবিধা ভোগ করেছে। বিএনপির সময় সেই সুবিধা ভোগ করেছে।
তো এখন বলছে যে এই পোর্ট বিদেশিদের দিয়ে দেবে, আমেরিকাকে দিয়ে দেবে, এটা করবে সেটা করবে। মিথ্যেবাদী তার একটা সীমা আছে। তারা ভালো করেই জানে যে বিদেশিদের দিয়ে দেওয়া হচ্ছে না, ম্যানেজমেন্ট বন্ধ করার জন্য দেওয়া হচ্ছে, বন্দোবস্ত করার জন্য। জেনেই তারা এই কাজগুলো করছে, ইচ্ছে করে পানি ঘোলা করছিল ইউনুস সরকারকে ডিফেন্ড করার জন্য, ডিমিন করার জন্য। এটা সব সচেতন মানুষ বুঝে ফেলেছেন বিষয়টি, তারা ভালো করে বুঝেন। তাহলে কোন ইস্যুতে ডক্টর খলিলুর রহমানের পদত্যাগ দাবি করা হচ্ছে? যারা দাবি করছে তাদের যোগ্যতা কি? ডক্টর খলিলুর রহমানের সামনে তারা কেউ দাঁড়াতে পারবে? তার নখের যোগ্যতাও তাদের অনেকের আছে, বিএনপির তথাকথিত নেতাদের, যারা তার বিরুদ্ধে কথা বলছে, তার সম্পর্কে তারা জানে সে কে। যেমনি তারা এখনো ভালো করে জানে না ডক্টর ইউনুসকে। তাদের অনেক চাকর বাকর এই কথা বলার চেষ্টা করছে, নোবেল অনেক জায়গা থেকে পাওয়া যায়, যে কেউ পেতে পারে, এরকম কথা বলার চেষ্টা করছে। ঠিক একইভাবে ডক্টর খলিলুর রহমানকে তারা ডিমেন্ড করবার চেষ্টা করছে। তারা কি জানে খলিলুর রহমান কি? প্রিয় দর্শক, আপনাদের সঙ্গে ডক্টর খলিলুর রহমানের প্রোফাইল শেয়ার করছে, একটু অল্প করে, একটু ধৈর্য রাখবেন প্লিজ। ডক্টর খলিলুর রহমান 1977 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে অর্থনীতিতে ফার্স্ট হন 1977 সালে। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের টাফটস ইউনিভার্সিটি, ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের একটি হাই র্যাঙ্কিং ইউনিভার্সিটি, টাফটস ইউনিভার্সিটি থেকে লতে এবং ডিপ্লোমেসিতে তিনি মাস্টার্স করেন এবং পরবর্তীতে হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে ইকোনমিক্সে পিএইচডি করেন। এই ছিল তার শিক্ষা জীবন। এইবার আসা যাক তার কর্মজীবন নিয়ে। 1979-তে বিসিএস ফরেন সার্ভিস কেডারে পরীক্ষা দিয়ে বিসিএস কর্মকর্তা নির্বাচিত হন। 1983 থেকে 85 সময়কালে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিভাগের এবং পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। 1985 সালে নিউ ইয়র্কের জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী মিশনে বদলি হন। সেখানে ইউএন জেনারেল অ্যাসেম্বলি বা সাধারণ পরিষদের অর্থনৈতিক ও আর্থিক কমিটিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন এবং স্বল্পোন্নত দেশগুলোর মুখপত্র হিসেবে কাজ করেন। লিস্ট ডেভেলপড কান্ট্রিজ বলি যেগুলোকে আমরা, স্বল্পোন্নত দেশ, সেগুলোর মুখপত্র হিসেবে কাজ করেন। 1991 সালে তিনি জেনেভায় জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সম্মেলনে আংটাড, যেটাকে আমরা বলি ইউএনসিটিএডি, আংটাডে বিশেষ উপদেষ্টা হিসেবে ইউএন সেক্রেটারিয়েটে যোগ দেন এবং পরবর্তী 25 বছর নিউ ইয়র্ক ও জেনেভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন। 2001 সালে তিনি তৃতীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি লতিফুর রহমানের একান্ত সচিব হিসেবে কাজ করেন এবং ঢাকায় অবস্থিত প্রেস্টিজিয়াস প্রাইভেট ইউনিভার্সিটি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অন্যতম প্রতিষ্ঠাতাদের একজন ডক্টর খলিলুর রহমান। এটি কি তার অপরাধ যে বিএনপিতে তার মতো প্রোফাইলের কেউ নেই? এটি তার অপরাধ? না থাকলে তোমরা পড়াশোনা করো, যোগ্যতা অর্জন করো তার মতো, তাহলে তো হয়ে গেল। তাকে ঈর্ষা করে লাভ কি? তার বিষয়ে এনভিয়াস হয়ে লাভ কি? রিডিকিউলাস। পিটি অন ইউ গাইজ। কোনো লাভ নেই। ডক্টর খলিলুর রহমান তোমাদের কোনো ক্ষতি করেনি, দেশেরও কোনো ক্ষতি করেনি, বরং খলিলুর রহমান ভালো জায়গায় ছিলেন, ভালো অবস্থানেই ছিলেন। তিনি অধ্যাপক ইউনুসের ডাকে সাড়া দিয়েছেন দেশকে সাহায্য করবার জন্য। এবং বিএনপি, তোমরা মিথ্যাচার করছো তার নাগরিকত্ব নিয়ে। তোমরা কিছু লেসপেন্সার সাংবাদিকও লাগিয়ে দিয়েছো, তথাকথিত সাংবাদিক লাগিয়ে দিয়েছো, ইউটিউবার লাগিয়ে দিয়েছো। তারা তাদের টিভি চ্যানেল থেকে, তাদের টক শো থেকে নানাভাবে মিথ্যে অপপ্রচার করে যাচ্ছে দিনের পর দিন। খলিলুর রহমানের নাকি দ্বৈত নাগরিকত্ব রয়েছে। খলিলুর রহমানই তো সেদিন সাংবাদিক সম্মেলনে তিনি পরিষ্কার করেছেন, চ্যালেঞ্জ করেছেন যে আমার দ্বৈত নাগরিকত্ব যদি কেউ প্রমাণ করতে পারে করুক। তিনি বলেছেন আমার একটি মাত্র নাগরিকত্ব এবং সেটি হলো বাংলাদেশের নাগরিকত্ব। কি বলবার আছে এখন তোমাদের? পারলে প্রমাণ করো। করতে তো পারোনি, সাহসও পাচ্ছ না করতে, কারণ করতে পারবে না তোমরা। এটা তোমরা মিথ্যাচার করেছো, ইচ্ছে করে করেছো সেটা। সো এইসব মিথ্যাচার, এইসব ধান্দাবাজি, এইসব ধাপ্পাবাজি তোমাদের ছাড়তে হবে। এইসব করে কোনো লাভ হবে না। আর অধ্যাপক ইউনুসের সরকারকে অস্থিতিশীল করবার জন্যে সবচাইতে বড় কৃতিত্ব যদি কাউকে দিতে হয়, সে বিএনপি, সে তোমরা। এবং অবস্থা দৃষ্টি মনে হচ্ছে সেনাপ্রধান আজকে এত দুঃসাহস কি করে দেখায়? তোমাদের দুঃসাহসে সে দুঃসাহসী হয়ে উঠেছে। তোমরা তাকে উস্কে দিয়েছো পলিটিক্যাল কথাবার্তা বলবার জন্য, এবং তোমরা বলবার চেষ্টা করছো কোনো পলিটিক্যাল কথা সে বলেনি। তোমাদের সালাউদ্দিন বলছে সে কোনো পলিটিক্যাল কথা বলেনি, তার জুরিসডিকশনের বাইরে কোনো কথা বলেনি। তোমরা প্রতিবাদ করোনি। দল হিসেবে প্রতিবাদ করার দরকার ছিল যে সেনাবাহিনী প্রধানের পলিটিক্যাল বক্তব্য আমরা সহ্য করবো না, কেন করলেন তিনি এই বক্তব্য? প্রতিবাদ করবার দরকার ছিল, নিন্দা করবার দরকার ছিল। তোমরা ট্রু শব্দটিও করোনি, বরং তোমাদের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন বলছে, মানসিক ভারসাম্যহীন লোকটি, যে জুরিসডিকশনের বাইরে নাকি সেনাপ্রধান কথা বলেনি। সালাউদ্দিন জুরিসডিকশন বুঝে? এইসব বন্ধ করতে হবে। ইনাফ ইজ ইনাফ। স্বচ্ছতার পরিচয় দিতে হবে সব ব্যাপারে।
এবং তত্ত্বাবধায়ক সরকারকে অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করতে হবে তোমাদের নিজের স্বার্থে, দেশের স্বার্থে, এবং সত্যিকার অর্থে একটা সুশৃঙ্খল ওয়েতে একটি নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে যদি একটি নির্বাচন হয়, একটি সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে একটি নির্বাচিত সরকার ভবিষ্যতে ক্ষমতায় আসবে। সে বিএনপি হতে পারে, যে কেউ হতে পারে, তাতে কোনো আপত্তি নেই আমাদের, এবং সেটা হতে হবে। প্রধান উপদেষ্টা বলেও দিয়েছেন সময়সীমা, ডেট বলেননি, বাট সময়সীমা বলে দিয়েছেন। একটু ধৈর্য রাখতে হবে। সরকারের উপর হয়তো চাপ সৃষ্টি করে কোনো লাভ নেই, এবং কোনো কারণে যদি অধ্যাপক ইউনূস বিরক্ত হয়ে পদত্যাগ করেই বসেন, এই দায় বিএনপিকে নিতে হবে। এবং বিএনপির জন্য এটি খুব শোককর হবে তা না। 15-16 বছর শ্বাস ফেলতে পারোনি তোমরা, আবার পারবে না, আমৃত্যু শ্বাস ফেলতে পারবে না, এমন ব্যবস্থা হবে যে তোমরা কিচ্ছু করতে পারবে না, চেয়ে চেয়ে দেখবে শুধু, আফসোস করবে। অধ্যাপক ইউনূসকে কিছুদিন সহ্য করলে এমন কিছু মহাভারত অশুদ্ধ হবে না, সহ্য করাই যায় তাকে। তার এমন কোনো ক্ষমতার লোভ আছে আমরা মনে করি না। তিনি 5 বছর 10 বছর এখানে থাকতে আসেননি, তার এটা ফিল্ড না। তার করবার মতো অনেক কিছু আছে। তোমাদের মতো যারা নাই কাজ তো খই ভাজ, তোমরা তো খই ভাজছো এখন। তিনি খই ভাজার লোক না, তার কাজের কোনো অভাব নেই। সারা বিশ্ব তাকে ডাকে, সারা বিশ্ব, পৃথিবীর প্রত্যেকটি দেশ তাকে এনগেজ করতে চায়, সরকারগুলো তাকে এনগেজ করতে চায়, তার পরামর্শ চায়, বিশ্ববিদ্যালয়গুলো তাকে চায়, তার একটা বক্তৃতা শুনতে চায়। তার এক বক্তৃতা শুনলে কোটি টাকা তাকে দিয়ে দেয় একটা বক্তৃতার জন্য। বই থেকে তার রয়্যালটি আসে কোটি কোটি টাকা। বাংলাদেশের টাকা খাওয়ার তার দরকার হয় না, তোমাদের দরকার হতে পারে। তোমরা আগে খেয়ে প্রমাণ রেখেছ, এবং 16 বছর খেতে না পেরে এখন অধৈর্য হয়ে উঠেছ। সো নিজেদেরকে ডক্টর ইউনূসের সঙ্গে মিলালে চলবে না। উনি ভিন্ন ব্যক্তি, উনি এই বিএনপির মেয়াদোত্তীর্ণ নেতাদের কেউ না, ওরকম প্রোফাইলের লোক উনি না। সো প্লিজ কিপ দ্যাট ইন মাইন্ড। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।